आज ऑनलाइन क्लासे আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর পাঠ্য দুটি গানের জন্মকথা নিয়ে। এই দুটি গানের জন্মকথা মানে দুটি গানের জন্ম বৃত্তান্ত, কিভাবে এই দুটি গানের জন্ম হয়েছে, কিভাবে এই দুটি গানের সৃষ্টি হয়েছে, তার পেছনের যে কাহিনী, তার পেছনে যে গল্প ইতিহাস জুড়ে রয়েছে সেই সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তা নিয়েই আজকের আলোচনা হবে। এবারে যে দুটি গানের জন্মকথা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, আমরা জানি একটা গান আমাদের জাতীয় সঙ্গীত, অর্থাৎ আমাদের দেশের জাতীয় সঙ্গীত মানে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত, আর একটা গান বর্তমান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে। তাহলে আমাদের জাতীয় সঙ্গীত কি, অর্থাৎ আমাদের জাতীয় সঙ্গীতের যে প্রথম চরণ, যে প্রথম লাইন, তা কি না এখানে লেখা আছে। তো যখন আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাইছি, যখন আমরা আমাদের জাতীয় সঙ্গীত সম্পর্কে তুলে ধরছি, তখন আমাদের দেশের জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধাবনত অর্থাৎ শ্রদ্ধায় আমাদের মাথাটা নত হবে। আমরা জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে উঠে দাঁড়াবো, মানে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় আমরা আমাদের জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য আমরা কিন্তু উঠে দাঁড়াবো। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমাদের পাঠ্য দুটি গানের জন্মকথা, এই রচনায় আমরা দুটি গানের জন্মকথা নিয়ে যে আলোচনা করা হয়েছে সেটা আজকের ব্যাখ্যা করব। তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমাদের জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীত দিয়েই শুরু হয়েছে। তারপরে এই জাতীয় সঙ্গীতের যে জন্মকথা, যে জন্মবৃত্তান্ত, তা নিয়ে আলোচনা হয়েছে। এবং শুধু জন্মকথা বা জন্মবৃত্তান্ত নয়, এই জাতীয় সঙ্গীতকে কেন্দ্র করে, এই গানকে কেন্দ্র করে জড়িয়ে আছে যে ইতিহাস, পূর্ব কথা, তাও আলোচনা হয়েছে। আর বর্তমান বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানের জন্মকথা, জন্মবৃত্তান্ত এবং সেই গানকে কেন্দ্র করে জড়িয়ে আছে যে ইতিহাস। হ্যাঁ, বাংলাদেশেরই জাতীয় সঙ্গীত। বর্তমান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তাহলে আমরা প্রথমে আমাদের জাতীয় সঙ্গীতের যে জন্মকথা, তার সঙ্গে জড়িয়ে আছে যে ইতিহাস, তার সঙ্গে জড়িয়ে আছে যে কাহিনী, তার সংক্ষিপ্ত যে আলোচনাটা এখানে উপস্থাপন করা হয়েছে সেই আলোচনাটা পড়ব। তোমরা লাইনের দিকে তাকাবে। আমাদের জাতীয় সঙ্গীত অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান, যা প্রথম গাওয়া হয় কলকাতায় 1911 খ্রিস্টাব্দে 28শে ডিসেম্বর। এই তারিখটা তোমাদেরকে মনে রাখতে হবে যে কলকাতায় গাওয়া হয়েছিল 28শে ডিসেম্বর 1911 খ্রিস্টাব্দে। এই যে 1911 খ্রিস্টাব্দ, এই 1911 খ্রিস্টাব্দ, হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে ছোট প্রশ্ন হিসাবে, শর্ট কোশ্চেন। তাই তোমরা এটা ভালো করে মনে রাখবে, মুখস্থ রাখবে। তাহলে প্রথম গাওয়া হয়েছিল কোথায়, কত সালের কত তারিখে? না, কলকাতায় 1911 আর 28শে ডিসেম্বর। এইবারে এই যে 1911, এই যে সালটা, এই সালটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তোমরা জানবে যে 1911 সালে তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতবর্ষের যে রাজধানী ছিল কলকাতা, সেই কলকাতা থেকে রাজধানী স্থানান্তরিত হয়েছিল, কলকাতা থেকে রাজধানী নিয়ে যাওয়া হয়েছিল। বলো তো কোথায়? দিল্লি। দিল্লি, নতুন দিল্লি না, দিল্লি, দিল্লি, দিল্লি। তাহলে এই সালটা কিন্তু আমাদের জন্য সত্যি গুরুত্বপূর্ণ একটা সাল, মনে রাখার মতো, যে দীর্ঘকাল ধরে তৎকালীন পরাধীন ভারতবর্ষের, ইংরেজ শাসিত ভারতবর্ষের যে রাজধানী ছিল কলকাতা, সেই কলকাতা থেকে রাজধানী চলে যাচ্ছে দিল্লিতে। এটা 1911 সালে। আর 1911 সাল মানে
বাংলা তথা ভারতবর্ষে রীতিমতো স্বদেশী আন্দোলনের সময়কাল, স্বদেশী আন্দোলনের যুগ। কারণ বঙ্গভঙ্গ হয়ে গেছে এবং বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে প্রতিবাদে গর্জে উঠেছিল বাংলা তথা ভারতবর্ষ, সেই সালটা কিন্তু 1905 খ্রিস্টাব্দ। এবং সেই 5 থেকে 1911 এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ সময়। রীতিমতো ইংরেজ অত্যাচারী ইংরেজদের বিরুদ্ধে রীতিমতো গর্জে ওঠার প্রতিবাদের সময় ছিল এই সময়কালটা, যে সময়ে কিন্তু এই গানটা গাওয়া হয়েছে। তার মানে বুঝতে হবে এই সময় কিন্তু গানটা রচিত, তার মানে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে গানটা লেখা হয়েছে, বিশেষ উদ্দেশ্য নিয়ে গানটা রচিত হয়েছে। এই গানটার যে পাণ্ডুলিপি কিন্তু পাওয়া যায়নি। পাণ্ডুলিপি মানে বুঝতে পারছো? পাণ্ডুলিপি মানে যেটাকে বলা হয় হাতে লেখা মূল খসড়া, হাতে লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর বা কবি সাহিত্যিকরা কী করেন? আগে তো হাতে লেখেন, মানে খাতায় কলমে লেখেন। তো খাতায় কলমে লেখা, নিজের হাতে লেখা যে মূল লেখাটা তাকে বলা হয় পাণ্ডুলিপি। তার লেখাটা যে মূল হাতে লেখা যে খসড়া বয়ান তাকে বলা হয় পাণ্ডুলিপি। বোঝা গেল পাণ্ডুলিপি সম্পর্কে? তাহলে এই গানের পাণ্ডুলিপি কিন্তু পাওয়া যায়নি। এই গানের পাণ্ডুলিপি পাওয়া যায়নি বলেই এই গানটা কবে কোথায় রচনা করা হয়েছে সেটাও জানা যায় না। কেন? কারণ পাণ্ডুলিপি যদি পাওয়া যেত তাহলে নিশ্চয়ই হয়তো পাণ্ডুলিপির পাতার কোথাও কোনো জায়গায় কবিগুরু হয়তো লিখে রাখতে পারতেন বা লিখে রাখতেন বা লেখা ছিল যে এই গানটা তিনি এইখানে বসে এত সালের এত তারিখে তিনি লিখছেন। তাই যেহেতু পাণ্ডুলিপি পাওয়া যায়নি, সেহেতু এই গানটা কোথায় আর কত তারিখে বা কবে লেখা হয়েছে সেটাও জানা যায় না। ভারতের জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশনে, সেটা হচ্ছে 26 থেকে 28 ডিসেম্বর, যে ভারতীয় জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল সেটার তারিখ হচ্ছে 26 থেকে 28 ডিসেম্বর। সেই 26 থেকে 28 ডিসেম্বর 1911 সালের 26 থেকে 28 ডিসেম্বর এই তারিখে কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল জাতীয় কংগ্রেসের একটা বার্ষিক অধিবেশন, বার্ষিক সম্মেলন। তো ভারতীয় জাতীয় কংগ্রেস, এই ভারতীয় জাতীয় কংগ্রেসের যে বিরাট বড় ভূমিকা ছিল স্বাধীনতা সংগ্রামে, স্বাধীনতা আন্দোলনে, এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের যে প্রতিষ্ঠা কত সালে, পারবে কেউ বলো? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কত সালে বলো? 1885 খ্রিস্টাব্দে। বলো কত সালে? হ্যাঁ, তাহলে 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা। আর সেই ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রত্যেক বছর একটা করে সভা হয়, যাকে বলা হয় বার্ষিক অধিবেশন, বার্ষিক সভা। আর সেই বার্ষিক সভার এই সভাটা ছিল 1911 সালের এই সভাটা ছিল কততম? 26তম বার্ষিক অধিবেশন। আর সেই বার্ষিক অধিবেশনের তারিখটা কত না? 26 থেকে 28। তাহলে এই সময় কলকাতাতে এই গানটা কিন্তু গাওয়া হয়েছিল, প্রথম গাওয়া হয়েছিল জনসমক্ষে, মানে সবার সামনে সমবেত কণ্ঠে গাওয়া হয়েছিল। সমবেত কণ্ঠে মানে কি? একসাথে সমবেত কণ্ঠে গাওয়া হয়েছিল, মানে সবাই মিলে একসাথে গাওয়া হয়েছিল, কোরাসের মতো, কোরাস সবাই একসঙ্গে মিলে গাওয়া হয়েছিল। হ্যাঁ, এবং তারিখটা কত? 27 ডিসেম্বর। গানের রিহার্সাল হয়েছিল ডাক্তার নীলরতন সরকারের হ্যারিসন রোডের বাড়িতে। ডাক্তার নীলরতন সরকার ডাক্তার, এবং যার উদ্যোগে কলকাতায় গড়ে উঠেছে একটা হাসপাতাল, এনআরএস। এনআরএসের ফুল ফর্ম কি স্যার? এনআরএস কলকাতায়? হ্যাঁ, কলকাতার এনআরএস হাসপাতাল। এনআরএস নীলরতন সরকার, এন ফর নীল, আর ফর রতন, এনআরএস, এস ফর সরকার। তাহলে ডাক্তার নীলরতন সরকারের উদ্যোগে তার নামে কলকাতায় শিয়ালদার কাছে যে বিশাল বড় হাসপাতাল আছে তার নাম হচ্ছে নীলরতন সরকার হাসপাতাল, মানে এনআরএস হসপিটাল। মনে থাকবে?
তাহলে ডাক্তার নীলরতন সরকারের যে নিজের বাড়ি, সেই বাড়ি কলকাতার হ্যারিসন রোডে। তো সেই নিজের বাড়িতে এই গানটা রিহার্সাল হয়েছিল, রিহার্সাল মহড়া হয়েছিল। মানে গানটা গাওয়ার আগে যে রিহার্সাল, যে মহড়া, সেটা হয়েছিল ডাক্তার নীলরতন সরকারের হ্যারিসন রোডের বাড়িতে। নেতৃত্ব কে দিয়েছিলেন এই রিহার্সালের? না, দীনেন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, এই তথ্যগুলো তোমাদের মনে রাখতেই হবে যে দীনেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে নীলরতন সরকারের হ্যারিসন রোডের বাড়িতে এই গানের রিহার্সাল হয়েছিল। এই গানটা ভারতীয় জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে, 26তম বার্ষিক অধিবেশনে গাওয়ার আগে কিন্তু রিহার্সাল হয়েছিল। পরের দিন, এই রিহার্সালের পরের দিন, দ্য বেঙ্গলি পত্রিকা, তৎকালীন একটা জনপ্রিয় পত্রিকা, কলকাতা থেকে প্রকাশিত হতো, দ্য বেঙ্গলি পত্রিকা, অর্থাৎ এই পত্রিকা ওই গানটির ইংরেজি অনুবাদ সহ সংবাদটি পরিবেশন করেন। দ্য বেঙ্গলি পত্রিকা এই গানটার ইংরেজি যে অনুবাদ সেটা প্রকাশ করেছিল। সঙ্গে এই গানটার যে গাওয়া হয়েছিল তার যে খবর, সেই খবরটাও পরিবেশন করেছিল। খবরটাও পত্রিকার মাধ্যমে সবার সামনে প্রচার করা হয়েছিল, ছড়িয়ে দেওয়া হয়েছিল। তত্ত্ববোধিনী পত্রিকায় মাঘ মাসে, সেটা হচ্ছে 1318 সালে, তাহলে মাঘ মাসের 1318 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় প্রথম প্রকাশিত গানটির পরিচয় দেওয়া হয় ব্রহ্মসঙ্গীত হিসেবে। ব্রহ্মসঙ্গীত, এই ব্রহ্মসঙ্গীত মানে ব্রাহ্ম সমাজের যে সঙ্গীত। ঠাকুরবাড়ি কিন্তু ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। ব্রাহ্ম সমাজ, যেখানে বিভিন্ন সংস্কার বাসা বাঁধত না, কট্টরপন্থীদের কোনো জায়গা ছিল না, সেখানে উদার মনস্ক মানুষের জায়গা ছিল। তো সেই ব্রাহ্ম সমাজের যে ব্রহ্মসঙ্গীত, সেই ব্রাহ্ম সমাজে যে গান গাওয়া হতো, গীত হতো, সেটাই তো ব্রহ্মসঙ্গীত। সেই ব্রহ্মসঙ্গীত বলে এই গানটার পরিচয় দেওয়া হয়েছে। যেই গানটা আমাদের জাতীয় সঙ্গীত, এই গানটা তত্ত্ববোধিনী পত্রিকায় এই পরিচয় দেওয়া হয়েছে, এটা একটা ব্রহ্মসঙ্গীত হিসেবে। এবং এবছরে মানে ওই 1318-তে এবছরে মাঘোৎসবেও গানটি ব্রহ্মসঙ্গীত বলে গীত হয়। মাঘোৎসব, মাঘ মাসে যে উৎসব হতো, কোথায় না জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে যে উৎসব হতো, তো সেই মাঘ মাসের যে উৎসব, হ্যাঁ জোড়াসাঁকোতে মাঘ মাসে যে উৎসব হতো, হ্যাঁ সেটা হচ্ছে মাঘোৎসব নামে পরিচিত। সেই মাঘোৎসবে এই গানটি ব্রহ্মসঙ্গীত হিসেবে গীত হয়, মানে গাওয়াও হয়। গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণের প্রস্তাব উত্থাপিত হলে, যে গানটা এত জনপ্রিয়তা পেয়েছে, গানটা এত সুন্দর, এত ভালো, এই গানটাকে ভারতের জাতীয় সঙ্গীত করা হোক। তো যখন জাতীয় সঙ্গীত করা হোক বলে প্রস্তাবটা তোলা হয়েছিল যে আগামীতে ভারতবর্ষের স্বাধীনতার পরে একটা সঙ্গীতকে ভারতের জাতীয় সঙ্গীত করতে হবে, তাহলে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত আগামীতে কি হবে? তাহলে ভারতের জাতীয় সঙ্গীত হোক এই গানটি। এই প্রস্তাব যখন দেয়া হলো, তখন রবীন্দ্রনাথের যারা বিরোধী, যারা রবীন্দ্রনাথকে সহ্য করতে পারে না, যারা রবীন্দ্রনাথের বিরুদ্ধে গেছেন, যারা রবীন্দ্রনাথের বিরোধী দল, রবীন্দ্র বিরোধী বিপক্ষে যারা গেছেন, রবীন্দ্রনাথের অনুসারী যারা নয়, রবীন্দ্রনাথের বিরুদ্ধে বা বিরোধী যারা, রবীন্দ্র বিরোধী যারা গোষ্ঠী আছেন, তারা রবীন্দ্রনাথের এই গানকে কিছুতেই ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করতে চাইলেন না, বরং নিন্দা করলেন, সমালোচনা করলেন। তারা বললেন যে এই গানটাকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা যাবেই না। তার কারণ এই গানটা নাকি সম্রাট পঞ্চম জর্জের ভারতে আগমনে উপলক্ষে রচিত হয়েছে। সম্রাট পঞ্চম জর্জ, ইংল্যান্ডের রাজা, তার ভারতবর্ষে আসার সময়কালে রচিত হয়েছে এই গানটা। সম্রাট পঞ্চম জর্জের ভারতে আসার উপলক্ষে এই গানটা রচিত হয়েছে। এবার দেখো, সম্রাট পঞ্চম জর্জ তো তিনি তো ইংরেজ, তাই না? এবারে তিনি যখন ভারতবর্ষে এসেছিলেন তখন এই গানটা রচনা করা হয়েছে। তার মানে তারা বোঝালো, মানে রবীন্দ্রনাথের বিরোধী যারা, যারা রবীন্দ্রনাথের
সমালোচনা শুরু করলো রবীন্দ্রনাথের এই গানের প্রস্তাবে। যারা বিরুদ্ধতা করতে লাগলো তারা কিন্তু বললেন যে না, এই গানটা একজন ইংরেজের মানে ইংল্যান্ডের রাজার পঞ্চম জর্জ তার আগমনে এই গানটা রচনা হয়েছে তার প্রশংসা করে। তার মানে এখানে যে ভারত ভাগ্য বিধাতা বলে বলা হয়েছে যাকে, তিনি নাকি সম্রাট পঞ্চম জর্জ। তো তার প্রশংসায় যদি গানটা রচিত হয় তাহলে স্বাধীনতার পর স্বাধীন ভারতবর্ষে এই গানের মধ্যে তাহলে ইংরেজের প্রশংসা করা হচ্ছে, তাহলে এই গানটা কি করে ভারতের জাতীয় সঙ্গীত হতে পারে? এরকম বলে তারা বিরুদ্ধতা করতে লাগলো। ভারতবর্ষের হ্যাঁ বলো, ক্যামেরাটা একটু অফ হয়ে গেছে। এইটা তো তোমরা দেখো, তোমরা এইটাতে দেখো যে বর্ণাঞ্জন বেঙ্গলিতে দেখো, ওইটা একটু অসুবিধা হয়েছে। বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র, বিশ্বভারতী হ্যাঁ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, নাম হচ্ছে পুলিন বিহারী সেন। গানটি রচনার উপলক্ষ জানতে চেয়ে রবীন্দ্রনাথকে চিঠি লিখলে তিনি তাকে জানিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর পুলিন বিহারী সেনকে যে চিঠিতে জানাচ্ছেন সেটা হচ্ছে 1937-এর 20 নভেম্বর। এই সময় যে চিঠি লিখেছিলেন পুলিন বিহারী সেন, সেই চিঠিতে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা জানাচ্ছেন যে এই গানটা মোটেও ভারত সম্রাটের আগমনের আয়োজনে নয়, পঞ্চম জর্জের প্রশংসার জন্য লেখা হয়নি। এই গানের মধ্যে তিনি ভারতের ভাগ্য বিধাতার প্রশংসা করেছেন, তার মানে ঈশ্বরের প্রশংসা করেছেন। তো লিখছেন যে সে বৎসর, তোমাদের এই যে চিঠির অংশটা, এই চিঠির অংশটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ এই চিঠির অংশটা থেকে কিন্তু পরীক্ষায় আসতে পারে যে পুলিন বিহারী সেন গানটির রচনা উপলক্ষে যে চিঠি লিখেছিলেন সেই চিঠি থেকে কি জানা যায়। আর চিঠিটা কত সালের কত তারিখে লেখা হচ্ছে না 1937-এর 20 নভেম্বর। না, তিনি লিখছেন যে সে বৎসর ভারত সম্রাটের আগমনের আয়োজন চলছিল। সে বৎসর, যে বৎসরের কথা বলা হয়েছে সেই বৎসর ভারত সম্রাটের আয়োজনের, ভারত সম্রাট ভারতবর্ষে আসছে, ভারত সম্রাট বলতে সেই ইংল্যান্ডের রাজা নাম কি? পেজ নাম্বার কত? পেজ নাম্বার 64। তাহলে বলো, ইংল্যান্ডে আসছে ভারত সম্রাট মানে ইংল্যান্ডের রাজা, কি নাম? হ্যাঁ, সম্রাট পঞ্চম জর্জ। তাহলে সেই বৎসর ভারতবর্ষে আগমনে, ভারতবর্ষের পঞ্চম জর্জের ভারত সম্রাটের আগমনের আয়োজন চলছে। তো ভারত সম্রাট ইংল্যান্ড থেকে আসছে, তার জন্য আয়োজন করবে না? আয়োজন করা চলছে। রাজ সরকারে প্রতিষ্ঠাবান আমার কোনো বন্ধু সম্রাটের জয়গান রচনার জন্য আমাকে বিশেষ করে অনুরোধ জানিয়েছিলেন। রাজ সরকারে মানে ভারত সরকারে কাজ করে এমন কোনো ব্যক্তি যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধুস্থানীয়, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে জানাচ্ছেন, আচ্ছা ভারত সম্রাটের মানে সম্রাট পঞ্চম জর্জের ভারতবর্ষে আসার জন্য যে আয়োজন করা হচ্ছে তার অভ্যর্থনার জন্য, তার প্রশংসার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে একটা গান লিখে দিতে হবে, এরকম অনুরোধ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর জানাচ্ছে, কিন্তু তিনি বলছেন আমি তো শুনে বিস্মিত হয়েছিলাম, কি বলে, হ্যাঁ ইংরেজ সম্রাট আসছে, ইংল্যান্ড থেকে আসছে, তার আসার জন্য, তার প্রশংসার জন্য আমি গান লিখে দেব? হ্যাঁ, যে ইংরেজরা ভারতবাসীকে, যে ইংরেজরা আমাদের উপরে অত্যাচার করছে, ভারতবাসীকে আঘাত করছে, অপমান করছে, দিনের পর দিন শোষণ করছে, তার আগমনে আমি তার প্রশংসায় গান লিখব, এটা হতে পারে? শুনে তিনি বিস্মিত হয়েছিলেন, খুব অবাক হয়েছিলেন। সেই বিস্ময়ের সঙ্গে মনে উত্তাপেরও সঞ্চার হয়েছিল। মনে উত্তাপ মানে রাগ হয়েছিল। কার রাগ হয়েছিল মনে এই কথা শোনার পরে? রবীন্দ্রনাথ ঠাকুরের খুব রাগ হয়েছিল। বলছে আমি ইংরেজদের দেখতে পারি না, এই অত্যাচারী ইংরেজ, সেই পঞ্চম জর্জের আগমনে আমি তার প্রশংসায় গান লিখব? খুব রাগ হয়েছিল বন্ধুর ওপরে। তারই প্রবল প্রতিক্রিয়ার ধাক্কায় আমি এই যে গান, এই গানে ভারত ভাগ্য বিধাতার জয় ঘোষণা করেছি। তাহলে ভারত ভাগ্য বিধাতা মানে কিন্তু সম্রাট পঞ্চম জর্জকে নয়, ভারত ভাগ্য বিধাতা মানে কবি। কাকে নির্দেশ করছেন তোমাদের কি মনে হয়? ঈশ্বর, যিনি ভারতের ভাগ্য নির্ধারণ করবেন, যিনি মঙ্গল দাতা, যিনি মঙ্গলময়, যিনি ভারতবাসীর
মঙ্গল করবেন, ভালো করবেন, এই অত্যাচারী ইংরেজদের কবল থেকে মুক্ত করবেন, তিনিই তো ভারতের ভাগ্য বিধাতা। পতন, অভ্যুদয়। পতন মানে ধ্বংস, একদম শেষ হয়ে যাওয়া। অভ্যুদয় মানে উত্থান। বন্ধুর পন্থায় যুগ যুগ ধাবিত যাত্রীদের যিনি চিরসারথী। পতন আবার উত্থান, এই যে উত্থান পতন, এই যে পতন উত্থান মানে বন্ধুর পন্থা। পন্থা মানে পথ, রাস্তা। বন্ধুর মানে কি? উঁচু নিচু, এই উঠছে নামছে, উঠছে নামছে, যাকে পাহাড়ি পথ বলা হয় না, পাহাড়ি পথকে বলা হয় বন্ধুর পথ, মানে উঁচু নিচু পথ। তাহলে আমাদের ভারতবাসী যে অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে, সেই অবস্থাটা কখনো মসৃণ নয়, একেবারে কাঁটায় বিছানো। কখনো একটু ভালো হলেও বেশিরভাগটা কষ্টের, দুঃখের, আঘাতের। তাহলে তাদের চলার পন্থা মানে পথটা, রাস্তাটা কিন্তু বন্ধুর। আর এই বন্ধুর পথে, এবড়ো খেবড়ো উঁচু নিচু পথে যুগ যুগ ধাবিত যাত্রীরা মানে যারা যুগ যুগ ধরে অত্যাচারিত হয়ে এগিয়ে চলেছে, সেই যাত্রী মানে ভারতবাসী। সেই ভারতবাসীর যিনি চিরসারথী, তিনি হচ্ছেন আমাদের ভারত ভাগ্য বিধাতা, তিনি ঈশ্বর। তিনি জনগণের অন্তর্যামী আমাদের জনগণের। তিনি আমাদের পথ ও পরিচায়ক, তিনি আমাদের পথ দেখাবেন, পথ বলে দেবেন যে এই পথে এগোতে হবে। তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন, তিনি আমাদের পাশে পাশে আছেন। তাহলে আমাদের ঈশ্বর অন্তর্যামী, আমাদের ভাগ্য বিধাতা, আমাদের নিয়ন্ত্রক, আমাদের পথ প্রদর্শক, আমাদের পথের পরিচায়ক, তিনি হলেন আমাদের ঈশ্বর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের মধ্যে যার প্রশংসা করেছেন, সেটাই তিনি ব্যাখ্যা করছেন তার বন্ধুকে। এবং তাতে কি আমরা এতটুকুও বুঝতে পারছি যে সম্রাট পঞ্চম জর্জের প্রশংসার কথা বলা হচ্ছে? কি মনে হয়? না স্যার, একদম না। তাহলে সে যুগ যুগান্তরের মানব ভাগ্য রথ পরিচালক, যিনি মানব ভাগ্যের, মানুষের ভাগ্যের রথের পরিচালনা করছেন, মানুষের ভাগ্যের পরিচালনা করছেন, তিনি কখনোই পঞ্চম বা ষষ্ঠ বা কোনো জর্জই হতে পারেন না। কোনো ক্রমে পঞ্চম জর্জ, ষষ্ঠ জর্জ, কোনো ইংরেজ হতেই পারে না। সে কথা রাজভক্ত বন্ধু অনুভব করেছিলেন। যে রাজভক্ত বন্ধু রবীন্দ্রনাথ ঠাকুরকে একটা গান লিখে দিতে বলেছিলেন সম্রাট পঞ্চম জর্জের প্রশংসার জন্য, সেই বন্ধুও পর্যন্ত অনুভব করেছিলেন যে আমি কখনো এই রকম ধরনের কোনো ইংরেজের প্রশংসার গান লিখে দেব না, কারণ আমি এই সমস্ত অত্যাচারী ইংরেজদেরকে কোনো দিন ক্ষমা করতে পারি না, আর তাদের প্রশংসা করব। আর আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর ওই যে 1919 খ্রিস্টাব্দে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে যে হত্যা হয়েছিল, হত্যাকাণ্ড, তার প্রতিবাদে কি উপাধি ত্যাগ করেছিলেন, ফিরিয়ে দিয়েছিলেন ইংরেজদের? বলো। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরে কোন উপাধি ফিরিয়ে দিয়ে প্রতিবাদ করেছিলেন? বলো। নাইট উপাধি ফিরিয়ে দিয়েছিলেন। তাহলে ইংরেজদের দেওয়া নাইট উপাধি ফিরিয়ে দিয়ে যিনি প্রতিবাদ করেন, সেই মানুষ কখনো কি ওই সম্রাট পঞ্চম জর্জের আগমনের প্রশংসা করে গান লিখবে? কি মনে হয়? একদম না। হ্যাঁ, তো এই গানটার মূলে যে কাহিনী, যে ইতিহাস জড়িয়ে রয়েছে, সেটা কিন্তু পুলিন বিহারী সেনের চিঠিতে উঠে এলো। এবং তার চিঠির প্রতিক্রিয়ায়, তার চিঠির প্রত্যুত্তরে রবীন্দ্রনাথ ঠাকুর যা লিখলেন, তাতে কিন্তু সবার, বিশেষ করে যারা সমালোচনা করেছিল রবীন্দ্র বিরোধীরা, তাদের যে ধারণা, সেই ধারণা পাল্টে গেল। গানটি নিয়ে নানা রূপ সাময়িক তিক্ততা হয়েছিল, তিক্ততা, ভুল বোঝাবুঝি, একটু সম্পর্কে খারাপ একটা সম্পর্ক দেখা গিয়েছিল, ভুল বোঝাবুঝির সৃষ্টি হলো। গানটি রবীন্দ্রনাথ ঠাকুর গানটিকে পরেও নানান উপলক্ষে ব্যবহার করেছেন। এই গানটি শুধুমাত্র ভারতের জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশনে গাওয়া হয়েছিল তা নয়, পরে রবীন্দ্রনাথ ঠাকুর আরও বিভিন্ন জায়গায় এই গানটাকে গেয়েছিলেন, ব্যবহার করেছিলেন। যেমন দক্ষিণ ভারত পরিক্রমায় বেরিয়ে, সেটা 1919 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ গিয়েছিলেন মদনপল্লীতে, দক্ষিণ ভারতে। সেখানে তিনি সেখানকার থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষ, প্রিন্সিপাল এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু জেমস এইচ কাজিন্স, তার সম্মানে এক সভার আয়োজন করেন। আর সেই সভাতে রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন এই গান, এবং এর নামকরণ করেছিলেন ইংরেজিতে কি নাম? দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া এই নামকরণ করেছিলেন। তোমরা এই তথ্যটা মনে রাখবে যে এই গানের যে ইংরেজি অনুবাদ কি নামে ছিল? দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। সেই গানের সুর এবং
অর্থ গৌরব, এই গানের যে সুর এবং এই গানের যে অর্থ, যে মানে, তার যে গৌরব, তার যে অহংকার, কলেজ কর্তৃপক্ষকে অভিভূত করেছিল। কলেজ কর্তৃপক্ষ, বলো কোন কলেজের কথা বলা হয়েছে? দক্ষিণ ভারতের কোন কলেজের কথা বলা হয়েছে? স্যার মেডিকেল কলেজ। থিওসফিক্যাল কলেজ লেখাই তো আছে। দক্ষিণ ভারতে যে কলেজে এই গানটা গাওয়া হয়েছিল নাম হচ্ছে থিওসফিক্যাল কলেজ, ঠিক আছে? তো সেই কলেজের কর্তৃপক্ষকে, হ্যাঁ থিওসফিক্যাল কলেজ দক্ষিণ ভারতে আছে, সার্চ করবে পাবে। তাহলে এই গানের যে অর্থ গৌরব, এই গানের যে অর্থের মধ্যে একটা গৌরব আছে, মাহাত্ম্য আছে, মানেটা বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারবো। এবং সেই অর্থ গৌরব কলেজ কর্তৃপক্ষকে অভিভূত করেছিল, অবাক করে দিয়েছিল। সেই গানটি প্রতিষ্ঠানে প্রতিদিনের অ্যাসেম্বলি সং, মানে প্রতিদিনের যে অ্যাসেম্বলি হতো সেই অ্যাসেম্বলির যে শুরুতে এই গানটা কিন্তু গাওয়া হতো বৈতালিক রূপে। অ্যাসেম্বলি সং মানে বাংলা হচ্ছে বৈতালিক। যেমন আমরা বিভিন্ন স্কুল কলেজে এই গানটাকে অ্যাসেম্বলি সং হিসাবে গাই, প্রার্থনা সঙ্গীত, তাই না? ঠিক তেমনি ওই প্রতিষ্ঠানে, ওই কলেজে প্রতিদিন অ্যাসেম্বলি সং হিসেবে বা বৈতালিক রূপে এই গানটা চলিত হয়েছিল। তারপর থেকে এর 11 বছর পরে 1930-এর সেপ্টেম্বরে রবীন্দ্রনাথ জেনিভা থেকে গেলেন সোভিয়েত রাশিয়া। তাহলে এটা হচ্ছে 1930 খ্রিস্টাব্দের কথা বলা হয়েছে। এই ঘটনার মানে থিওসফিক্যাল কলেজের 11 বছর পরে তিনি গেলেন জেনিভাতে, সেখান থেকে গেলেন সোভিয়েত রাশিয়াতে। মস্কোয় পায়োনিয়ার্স কমিউনে অনাথ বালক বালিকারা তাকে অভ্যর্থনা জানালো। মস্কোতে যে অনাথ বালক বালিকাদের একটা হোম ছিল সেটা হচ্ছে পায়োনিয়ার্স কমিউন। হ্যাঁ, নামটা মনে রাখো, পায়োনিয়ার্স কমিউন মস্কো। তো সেই মস্কোর পায়োনিয়ার্স কমিউন, হ্যাঁ অনাথ আশ্রম, সেই অনাথ আশ্রমের বালক বালিকারা রবীন্দ্রনাথ ঠাকুরকে অভ্যর্থনা জানিয়েছিল। সেখানে প্রশ্নোত্তর পর্বের পর, সেখানে যখন তাদের সঙ্গে কথোপকথন চলে, বিভিন্ন প্রশ্ন উত্তর দিচ্ছে, সেখানকার বালক বালিকারা প্রশ্ন করছে, রবীন্দ্রনাথ উত্তর দিচ্ছেন, রবীন্দ্রনাথ প্রশ্ন করছে, তারা উত্তর দিচ্ছে। কিছুক্ষণ এরকমভাবে প্রশ্ন উত্তর পর্ব চলার পরে তারা মানে অনাথ বালক বালিকারা রবীন্দ্রনাথ ঠাকুরকে সেখানে এই গানটা গাইতে বলেছিলেন। তো তিনি তখন তাদের সেখানে এই গানটা গেয়ে শুনিয়েছিলেন। এবারে বলো, অনাথ বালক বালিকাদের কোথায় গানটা শুনিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর? মস্কোয়। মস্কোর কোথায়? অনাথ আশ্রমের নাম কি? পায়োনিয়ার্স কমিউন। সময়কালটা 1930 সেপ্টেম্বরে। এবারে এইখানে প্রথম গানের, আমাদের জাতীয় সঙ্গীতের যে সমস্ত তথ্যগুলো এখানে আছে, বিভিন্ন সাল, তারিখ, বিভিন্ন সভার কথা, বিভিন্ন কলেজ বা প্রতিষ্ঠানের কথা, আর রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় কোথায় এই গানটা কখন কখন গেয়েছিলেন সেই কথা, গানটাকে নিয়ে কী ধরনের সমালোচনা হয়েছিল, বিরোধীরা এই গানের বিরুদ্ধে কী আওয়াজ তুলেছিল, কী বলতে চেয়েছিল, তারপরে তাদের যে ভুল ধারণা সেটাকে কিভাবে খণ্ডন করে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের যে ভুল ধারণা, ভ্রান্তি, সেটা কিভাবে দূর হলো, এই সমস্ত জড়িয়ে রয়েছে এই দুটি গানের জন্মকথার প্রথম গানের মধ্যে। তো আজকের আমাদের প্রথম গানটা নিয়ে আলোচনা হলো। এরপরে আরেকটা ক্লাসে আমরা ভারতবর্ষের জাতীয় সঙ্গীতের পরের গান, যেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা নিয়ে, এই গানের জন্মকথা নিয়ে আরেকটা ক্লাসে আলোচনা হবে। সেই ক্লাসে আরও এই গানের আড়ালে আরও কিছু কথা, আরও কিছু তথ্য এবং যেটা আমাদের কাছে জানার শিক্ষণীয়, সেটা নিয়েও আজকের নয় আরেকটা ক্লাসে আলোচনা করে দেব। ঠিক আছে, আজকের এই পর্যন্তই থাকবে। হ্যাঁ, সবাইকে টাটা, বাই বাই। বাই স্যার।